চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সাইফুল ইসলাম নামের একজন লিসেনার্স। ঘটনাটি শামীম নামের একজন লোকের সাথে ঘটেছিল। ঘটনাটি যখন ঘটে তখন শামীম সাহেব অনার্স 3য় বর্ষের ছাত্র। তিনি ভার্সিটি হলে থাকতেন। শামীম সাহেব একদিন খবর পেলেন যে তার চাচা খুবই অসুস্থ। তার বাবা তাকে ফোন করে বললেন ওনারা সবাই খুলনা থেকে রওনা হয়ে গেছেন। শামীম সাহেব যেন খুব তাড়াতাড়ি রওনা হয়ে চলে আসেন। তখন সকাল 10টা বাজে। শামীম সাহেব তাড়াহুড়া করে বটতলী রেল স্টেশনে যান। সেখান থেকে মেঘনা এক্সপ্রেস নামে একটি ট্রেন রয়েছে, যেটা বিকেল 5টার দিকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু ততক্ষণ অপেক্ষা করতে তার ইচ্ছে হলো না। বিআরটিসির বাস স্ট্যান্ড থেকে বাসে করে চাঁদপুরের উদ্দেশ্যে তিনি রওনা হন। চাঁদপুর পৌঁছে এরপর বরগুনাগামী একটি লঞ্চের ডেকে শুয়ে তিনি রওনা করলেন। এটা যখনকার ঘটনা, তখন আজকের মতো মোবাইল ফোন সচরাচর ছিল না। সময়টা হবে 1993 সালের দিকে। শামীম সাহেব কিন্তু তার দাদার বাড়ি খুব একটা আগে যায়নি। তার বাবার সাথে ছোটবেলায় 2-1 বার গিয়েছিল মাত্র। শামীম মনে মনে ভাবছিল যে কিভাবে পথ চিনে বাড়ি পৌঁছাবেন। কিন্তু এইসব ভাবতে ভাবতে আর লঞ্চের একটানা গুম গুম শব্দের মধ্যে কখন যে তিনি ঘুমিয়ে পড়েছেন নিজেও জানেন না। হঠাৎ প্রচণ্ড ঠান্ডা এবং মানুষজনের চেঁচামেচিতে তার ঘুম ভাঙে। শামীম সাহেব মনে করেন যে লঞ্চ হয়তো বরগুনার ঘাটে চলে এসেছে। তিনি হাতে থাকা ঘড়ির দিকে তাকান। সবেমাত্র 5:30 বাজে। কিন্তু লঞ্চ কেন থেমে আছে সেটা তিনি বুঝতে পারেন না। বাইরে তখন প্রচণ্ড কুয়াশা। তিনি লঞ্চের কিনারায় রেলিংয়ের কাছে যান। তখন তিনি দেখতে পান দুর্ভাগ্যজনকভাবে তাদের লঞ্চটি চরে আটকে যায়। দুপুরের দিকে একই লাইনের অন্য একটি লঞ্চ সাহায্যের জন্য আসে। তিনি রাত প্রায় 8টার দিকে বরগুনার লঞ্চ ঘাটে প্রায় বিধ্বস্ত অবস্থায় নেমে এলেন। কিন্তু তখনও তার যেতে হবে অনেকটা দূরে। তখন ইতিমধ্যে রাত হয়ে গিয়েছিল। শামীম মোটর বাইক ভাড়া করে আবার যাত্রা শুরু করে। প্রচণ্ড কুয়াশার ভিতরে দুরন্ত গতিতে মোটর বাইকের পিছনে বসে শামীম ভাবছিল সবাই হয়তো তার জন্য এতক্ষণ চিন্তায় অধীর হয়ে আছে। মোটর বাইকের চালক আধা ঘন্টার ভেতরেই উপজেলায় শামীমকে নামিয়ে দিয়ে যায়। তখন চালককে আরও কিছু টাকার লোভ দেখালেও সে তার গ্রামের বাড়ি পর্যন্ত কোনো একটা অদ্ভুত কারণে যেতে রাজি হয় না। রাত তখন 9টা বাজে। শীতের সময় শামীম একাই হাঁটা পথে রওনা করেন। তার বাড়ি আর মিনিট 20 দূরত্বে। তাই একটু জোরে জোরেই তিনি পা চালাতে শুরু করেন। মিনিট 15 হাঁটার পর শামীম খেয়াল করল তিনি পথ ভুল করেছেন। এই পথ তার কাছে অচেনা লাগে। শামীমদের বাড়ি খাঁ বাড়ি নামে পরিচিত। তাদের বাড়ির আগে রয়েছে হাওলাদার বাড়ি। সেখানে একটি মাদ্রাসা আছে। আর তাদের বাড়ির ঠিক আগেই একটি প্রাইমারি স্কুল থাকার কথা। কিন্তু এই রাস্তায় এসে এসবের কিছুই শামীমের চোখে পড়ে না। শামীম কি করে আরো মিনিট 10 হেঁটে রাস্তার শেষ সীমানায় পৌঁছায়। তখন তিনি দেখেন একটি মুদির দোকান। সেখানে বাইরে একটি বেঞ্চ দেখে তিনি বিশ্রামের জন্য বসেন। শামীম বুঝতে পারে দোকানের ভেতরে হয়তো মানুষ আছে। ভিতরে মানুষের কাশির শব্দ এবং নিঃশ্বাস ফেলার শব্দ শামীম শুনতে পায়। এবং এইটা শুনে দোকানের ঝাঁপে হাত দিয়ে শামীম মৃদু একটা ধাক্কা দেয়। কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে পরের বার একটু জোরেই আঘাত করেন তিনি। দোকানের ভেতর থেকে গুমজড়িত একটি কণ্ঠ জিজ্ঞেস করে, কে কে ওখানে? শামীম তার নিজের নাম বললেন। তখন শামীম দেখল যে দরজা দিয়ে একজন বৃদ্ধ বের হয়ে এলেন। ওই বৃদ্ধার হাতে একটি
ব্যাটারি চালিত টর্চ লাইট। বৃদ্ধ তার হাতে থাকা টর্চ লাইটটা নিচের দিকে নামিয়ে আবারও জিজ্ঞেস করলো, কে আপনি? তখন শামীম নিজের নাম বলে এবং তার সমস্যার কথা তাকে জানায়। শামীমের বাড়ির নাম শুনে ওই বৃদ্ধ বলে যে তিনি নাকি অন্য গ্রামে চলে এসেছেন, পথ ভুল হয়েছে, আবার যেতে হবে আরও প্রায় ঘন্টাখানেক পেছনে। ওই পথে একটি শ্মশান পার হয়ে তারপরে যেতে হবে, এটাও ওই বৃদ্ধ জানায়। এরপরে আরও একটি বাঁশের সাঁকো পার হলেই শামীমদের গ্রামের রাস্তাটা পড়বে। ভালোভাবে তার কাছ থেকে পথের দিশা জেনে নিলেন শামীম সাহেব। ওই বৃদ্ধাকে ধন্যবাদ জানিয়ে তিনি আবারও হাঁটা শুরু করেন সেই অচেনা পথে। পথে দু একটা বাড়ি দেখা যায়, তবে সেগুলো মূল রাস্তা থেকে একটু ভেতরের দিকে। রাস্তার একটা বাঁক পার হতেই শামীম চমকে ওঠে। তিনি দেখেন একটি কালো বিড়াল তার পায়ের সামনে এসে পড়ে এবং ঘটনাটি এত দ্রুত হয় যে শামীম বিড়ালটির উপরে পায়ের পাড়া দিয়ে দেয়। তখন ওই বিড়ালটির চিৎকারে শামীমের সমস্ত শরীরের পশম যেন দাঁড়িয়ে যায়। নিমিষেই বিড়ালটি অন্ধকারে হারিয়ে যায়। শামীম আবারও হাঁটা শুরু করে। আর একটু সামনে এগিয়ে কেমন যেন অপার্থিব একটা শব্দ শামীম শুনতে পায়। তার শরীরের পশম খাড়া হয়ে যায়। খালের নিচের দিকটা থেকে ওই শব্দটা আসছিল। শামীম ভাবছিল যে ভুলেও ওদিকে সে তাকাবে না। তারপরও কিসের একটা সম্মোহনে তিনি সেদিকে তাকান এবং সেদিকে এগিয়ে যান। শামীম হেঁটে হেঁটে কখন যে শ্মশান ঘাটের কাছে চলে এসেছেন তিনি বুঝতেই পারেননি। খালের ওপারেই ছিল শ্মশান ঘাট। সেদিকে তাকাতেই ঘা ছমছমে একটা অনুভব হয় শামীমের। তিনি দেখেন সিমেন্টের 4টি পিলারের ভেতরে 4টি লোহার পাত আকাশের দিকে উঁচু হয়ে রয়েছে। একটি টিনের চাল দেয়া আধা পাকা অপেক্ষাঘরও রয়েছে। শামীম শব্দ লক্ষ্য করে এপার থেকে সেদিকে তাকায়। ঠিক তখন ভয়ঙ্কর এক দৃশ্য শামীম দেখতে পায়। তিনি দেখেন শ্মশানের একেবারে পার ঘেঁষে সাদা বস্তু দিয়ে জড়ানো কিছু একটা নিয়ে 2টা ভয়ানক জন্তু টানা হেঁচড়া করছে। ওই জন্তু দুটির অবয়ব ছিল শেয়াল বা কুকুর আকৃতির, কিন্তু স্বাভাবিক কুকুরের চেয়ে প্রায় 3-4 গুণ বড় ছিল জন্তু দুটি। তিনি দেখলেন জন্তু দুটি কিছু একটা নিয়ে কামড়াকামড়ি করছিল। হঠাৎ শামীম রক্ত হিম করা এক দৃশ্য দেখেন। এবার শামীম দেখলেন সেই সাদা কাপড়ের ভেতর দিয়ে ছোট দুটি লোমশ পা বের হয়ে আছে। এইটা দেখে সারা শরীর গরম হয়ে যায় শামীমের। শামীম বারবার চাইছিল তার দৃষ্টি সেদিক থেকে ফেরাতে, কিন্তু পারছিল না। যেন অদৃশ্য কেউ চাইছে শামীম এই ভয়ানক দৃশ্য দেখুক। শামীম মনে মনে ভাবলেন হয়তো কোনো বাচ্চা শিশুর লাশ হবে, কিন্তু শিশুর মরদেহ এভাবে রাতের অন্ধকারে কোনো ভয়ানক জানোয়ারের খাদ্য পরিণত হয় কিভাবে? শামীম তখন আর কিছু চিন্তা করতে পারছিল না। তবে যা দেখছিল তাকেও তো অস্বীকার করতে পারছিলেন না তিনি। তখন সেই হাড়ের সাথে দাঁতের সংঘর্ষে কর্কশ শব্দে শামীমের চেতনা হারানোর জোগাড়। অনেকক্ষণ শামীম সেদিকে তাকিয়ে রইলেন। এভাবে কতক্ষণ ছিলেন তিনি বলতে পারবেন না। হঠাৎই শামীম শুনতে পায় তার পিছন থেকে কারো গলা খাকারে দেবার শব্দ। শামীমের ধ্যান ভেঙে যায়। সে চমকে ওঠে পেছনে ফিরে। শামীম দেখে একজন হেঁটে আসছে তার দিকে, সাদা লম্বা জামা পরনে। তার কাছে এসেই লোকটি বলল, এত রাতে আপনি এখানে কি করেন? তখন শামীম তাকে বললেন তিনি বারবার রাস্তা ভুল করে ফেলেছেন, কিন্তু তার বাড়ির সঠিক রাস্তা তিনি খুঁজে পাচ্ছেন না। ওই লোকটি শামীমের কাছে তার বাড়ির ঠিকানা জানতে চান। শামীম যখন ঠিকানা বলে, ওই লোকটি বলে, আপনি তো অনেক উল্টো দিকে চলে এসেছেন। ওই লোকটি তখন এক গুরুগম্ভীর হিম শীতল কণ্ঠে বলে ওঠে, আসুন আমার সাথে। শামীম আর 7-5 না ভেবেই তার সাথে হাঁটা শুরু করে। শামীম কিন্তু ওই শ্মশানের অপর পাশে দাঁড়িয়েই সেই ভয়ানক দৃশ্য দেখেছিল।
কিন্তু শামীম যাকে অনুসরণ করছিল সে ওই ছোট্ট খালটি পার হয়ে সেই শ্মশানের দিকেই এগোতে থাকে। তখন শামীম বুঝতে পারলেন না যে আসলে তিনি কি করবেন। শামীম আরও কিছু মানুষ দেখতে পায় শ্মশানে। তাদের সবার গায়ে সেই একই ধরনের পোশাক। শামীম দেখল একটা জায়গায় তারা গোল হয়ে বসে কিছু একটা করছে। কি করছে সেটা বুঝতে পারছিল না। শামীম আরও এগিয়ে যায়। তিনি দেখতে পান সে বাচ্চাটার লাশ, যে লাশটাকে নিয়ে কয়েকটা জন্তু কিছুক্ষণ আগে কাড়াকাড়ি করছিল। তখন শামীম বিস্ফোরিত চোখে ভয়ানক এক দৃশ্য দেখতে লাগলো। শামীম দেখল সেই যে লোকগুলা বাচ্চা সেই দেহটা থেকে চামড়া তুলে তুলে খাচ্ছে। শামীম আর নড়তে পারছিল না, তার মস্তিষ্ক স্থির হয়ে যায়। তখন শামীম তার পাশের লোকটির দিকে তাকায় সাহায্যের আশায়। শামীম আবারও ভয় শিউরে ওঠে। শামীম লোকটির মুখের দিকে তাকিয়ে দেখেন লোকটির সমস্ত মুখে বসন্তের দাগ। সারা মুখ ভর্তি সেই বসন্তের দাগের মধ্য থেকে পোকা কিলবিল করছিল। শামীম তার চোখের দিকে তাকায় এক পলক। ওর চোখের মণিতে যেন আগুন জ্বলে ওঠে। লোকটি ভয়ানকভাবে হাসতে লাগলো। হাসির কারণে শরীরের ঝাঁকুনিতে তার মুখের সেই পচা গলা মাংসের পোকা ছিটকে শামীমের গায়ে এসে পড়ে। শামীমের আর কিছু মনে ছিল না, সেখানেই চেতনা হারায় শামীম। ওই লোকটি হায়নার মতো হাসি শব্দই ছিল তার চেতনার সর্বশেষ অনুভূতি। সেদিন রাতেই শামীমকে তার বাড়ির লোকজন খুঁজে পেলেন সেই শ্মশানের মধ্যে। তবে তার জ্ঞান ফিরল ভোরের দিকে। তার যখন জ্ঞান ফিরে আসে তখন সবাই শামীমকে ঘিরে ধরল এবং কি হয়েছিল সেটা জানতে চায়। শামীম তার সাথে ঘটা ঘটনাগুলো সবাইকে জানায়। এদিকে সেদিন রাতেই শামীমের চাচা ইন্তেকাল করেছিলেন। শামীমের চাচা দাফন কাফন শেষ করে সবাই সন্ধ্যা নাগাদ ঘরে ফেরেন। কিন্তু শামীমের শরীরে ভয়ানক জ্বর। সবাই লক্ষ্য করল শামীমের শরীরে বসন্তের মতো গোটা গোটা দেখা যাচ্ছে। দেখতে দেখতেই শামীম শয্যাশায়ী হয়ে পড়ে। তার সমস্ত শরীরে বসন্তের মতো ক্ষত এবং এর মধ্যে পোকাও দেখা দেয়। শামীমের বর্ণনা করা শ্মশানের সেই লোকের শরীরে যেমন পোকা ছিল ঠিক তেমন পোকা শামীমের গায়ে। শামীম প্রচণ্ড যন্ত্রণায় ভুগে মধ্যরাতের দিকে মারা যায়। মারা যাবার আগে সে বারবার সবাইকে বলেছিল কিছু জন্তু তাকে নিতে এসেছে। প্রিয় লিসেনার্স, কি ঘটেছিল শামীমের সাথে? শামীমের দেখা অশরীরী কি জিন ছিল নাকি অন্য কিছু? এই ঘটনার ব্যাখ্যা যদি আপনাদের কারো কাছে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। প্রিয় লিসেনার্স, এতক্ষণ আপনারা শুনেছেন আমাদের আজকের এপিসোডের প্রথম ঘটনা। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাই আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আমাদের এই দ্বিতীয় ঘটনাটি যিনি আমাকে সংগ্রহ করে দিয়েছেন তার নাম মইদুল ইসলাম। তার বাড়ি ঢাকা দোহার এলাকায়। মইদুল যে ঘটনাটি শেয়ার করেছেন সেই ঘটনাটি ঘটেছিল মইদুলের দাদার বাবাদের বাড়িতে। তার দাদাদের বাড়ি ছিল বরিশালের কোনো একটা অঞ্চলে। মইদুলের বাবা ঢাকা দোহার এলাকায় জায়গা কিনে এখানেই বাড়ি করেন। এরপর থেকে মইদুলরা ঢাকাতেই থাকে। ঘটনাটি যেহেতু অনেক পুরনো এবং
এখানে অনেক মানুষের নাম উল্লেখ করতে হবে, তাই সরাসরি নামগুলো উচ্চারণ করছি আমি। আজমত আলীরা ছিল 9 ভাই এবং তাদের বড় যে চাচা ছিল তিনি বড় মাপের একজন কবিরাজ ছিলেন। আজমত আলীদের বাড়ি ছিল গ্রামের শেষের দিকে এবং তাদের বাড়ির চারপাশে ছিল বিলের পানি এবং মাঝখানে তাদের বাড়িটা ছিল। তাদের বাড়িতে ঢুকতে হলে মানে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নৌকা। সেদিন ছিল ভরা পূর্ণিমার রাত। আজমত আলীর বড় চাচা যিনি ছিলেন তিনি সেদিন পায়েস রান্না করে বাড়ির সবাইকে দাওয়াত করে খাওয়ান। মধ্যরাতের দিকে তিনি আজমত আলীদের 9 ভাইকে ঘুম থেকে জাগিয়ে পায়েস খাওয়ান। আজমত আলী ছিলেন তার ভাইদের মধ্যে 7ম নাম্বার। তারা কিন্তু পারিবারিকভাবে তেমন একটা সচ্ছল ছিল না। সেদিন রাতে সিন্নি খাওয়া শেষে সবাই যে যার ঘরে চলে যায়। আজমত আলীর 3 নম্বর যে ভাই ছিল তার নাম ছিল কুদ্দুস মিয়া। কুদ্দুস ঘরে যাওয়ার সময় দেখতে পান 2টি সাপ। তিনি দেখেন সাপ দুটি তার চাচাদের ঘর থেকে বের হয়ে এলো। তখন সে সাথে সাথে একটি লাঠি নিয়ে ওই সাপ দুটির উপরে আঘাত করে বসেন। একটি সাপ দৌড়ে পালিয়ে যায় এবং অন্য সাপটি কুদ্দুসের লাঠির আঘাতে সেখানেই মারা যায়। তখনই অদ্ভুতভাবে ঘর থেকে কান্না করতে করতে তার সেই কবিরাজ চাচা দৌড়ে সেখানে আসেন। এখানে আরও একটি অদ্ভুত ব্যাপার ঘটে। তিনি কি করেন, সাপটিকে হাতে নিয়ে খুব কান্নাকাটি শুরু করে দেন এবং তিনি বলতে থাকেন, কুদ্দুস তুই এটা কি করলি? তখন কুদ্দুস বলে যে চাচা একটি সাপই তো মেরেছি, তাতে এত কান্নাকাটি করার কি আছে? অন্য আরও একটি সাপ তো ছিল কিন্তু সেটি তো পালিয়ে গিয়েছে। কুদ্দুস মিয়া তার চাচাকে বলেন যে আপনি সাপের মুখ বেঁধে দেন, কেননা ওই সাপের গায়েও আঘাত লাগতে পারে। তখন কবিরাজ চাচা বলেন এই সাপের মুখ বাঁধা যায় না, এরা সাপ নয়, এরা মনসা। চাচা বলেন কুদ্দুস তুই এটা কি করলি? এই বলতে বলতে ওই মৃত সাপটিকে নিয়ে তার চাচা ঘরে চলে যান এবং কুদ্দুসও নিজের মতো করে তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। সেই কবিরাজ চাচা সেই রাতেই আসমত ও তার ছোট ভাইকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। তিনি যাওয়ার সময় কুদ্দুসের যে বড় ভাই ছিল তাকে ডেকে একটা কথা বলেছিলেন যে তোদের ধ্বংস চলে এসেছে। কুদ্দুস যে ভুল করেছে তার প্রতিদান তোদের 7 ভাইকেই দিতে হবে। তোদের 7 ভাইকে ও শেষ করে দেবে। আমার যদি সাধ্য থাকতো তাহলে আমি তোদের বাঁচাতাম, কিন্তু সেই সাধ্য আমার নেই। এই বলে তিনি চলে যান। ঘটনার পরদিন সকালবেলা ওই 7 জন ভাই ঘুম থেকে উঠেই নিজেদের মধ্যে একটা পরিবর্তন দেখতে পান। ভয়ঙ্করভাবে তাদের প্রত্যেকের গায়ে ফোড়ার মতো কিছু একটা দেখা গিয়েছিল। প্রথম দিন তারা এটাকে কোনো পাত্তা দিল না, কিন্তু তার পরের দিন ঘুম থেকে উঠে তারা লক্ষ্য করে যে এক রাতেই এই ফোড়াগুলো অনেক বড় হয়ে যাচ্ছে এবং অদ্ভুত বিষয় 7 জনের প্রত্যেকের গায়ে একই ধরনের ফোড়া ছিল। তখন তারা এই রোগের জন্য গ্রামের একজন হাকিমের কাছে যায়, যেই হাকিম কিনা লতা পাতা দিয়ে ওষুধ তৈরি করে দিতেন। তখন হাকিম তাদেরকে লতা পাতা দিয়ে কিছু ওষুধ বানিয়ে দেন, কিন্তু ওই ওষুধে কারো তেমন কোনো উন্নতি হলো না। এভাবে কেটে যায় প্রায় 5 দিন। 5 দিনের মাথায় তাদের 7 ভাইয়ের শরীরেই পচন ধরতে শুরু করে। তাদের শরীরের মাংস পচে গিয়ে ঝরে পড়তে শুরু করে। কোনো কবিরাজের কোনো ওষুধেই তাদের রোগ আর সারে না। তখন দেখা যায় শুধুমাত্র কুদ্দুসের শরীরে পোকা ধরে গেছে এবং বাকিদের শরীরে মাংস পচে গলে পড়তে শুরু করে। এভাবে প্রায় 10 দিন পর্যন্ত তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। এই বাড়ি থেকে সব সময় এই 7 ভাইয়ের আর্তনাদ ও চিৎকার শুনতে পাওয়া যেত। তাদের এই রোগ দেখে আশেপাশের বাড়ির লোকেরা যারা ছিলেন তারা এই বাড়িতে আসা এক প্রকার বন্ধ করে দেন। এই বাড়িতে শুধুমাত্র এই 7 ভাই ছিল
এবং কুদ্দুসের চাচি ছিলেন, যিনি কিনা ওই কবিরাজের স্ত্রী। তিনি কোনো মতে রান্না করে ওদের খাবার দিয়ে আসতেন, কিন্তু ওরা শরীরের যন্ত্রণায় ঠিকভাবে খেতেও পারতেন না, শুধু কান্নাকাটি করতেন। ঠিক 11 দিন পর মাগরিবের আজানের পরে গ্রামে খুব ঝড় বৃষ্টি শুরু হয়। হঠাৎ কুদ্দুসদের ঘর থেকে আর চিৎকার এবং আর্তনাদ শুনতে পাওয়া যায় না। যখন বৃষ্টি কমে যায় তখন কুদ্দুসের চাচি ওদের ঘরে যান। ওদের ঘরে ঢুকে তিনি মর্মান্তিক এক দৃশ্য দেখতে পান। তিনি ওদের ঘরে গিয়ে দেখেন যে কুদ্দুস তাদের ঘরের মেঝেতে পড়ে হাঁপাচ্ছে, যেন কোনো ভয়ঙ্কর দৃশ্য সে দেখেছে। এবং কুদ্দুসের 7 ভাই মৃত অবস্থায় পড়ে আছে। ওদের শরীর থেকে মাংস খসে খসে বিচ্ছিরিভাবে বিছানায় লেগে আছে, এবং শরীরের পচা পানি দ্বারা বিছানা ভিজে গিয়েছে। প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল তখন। চাচি তখন ভেবে পান না যে এই 7টি লাশ নিয়ে এই রাতের বেলা তিনি কি করবেন। পরদিন সকালে কুদ্দুসের চাচি গ্রামের লোকজনদের খবর দেন। তারপর গ্রামের সবাই মিলে সেই 7 ভাইকে কবর দিয়ে দেন। কুদ্দুসের ভাইদের মৃত্যুর 2 দিন পর কুদ্দুসের চাচি ঘুমের মধ্যে এক স্বপ্ন দেখেন। এক মহিলা তাকে বলছে, তুই এই বাড়ি ছেড়ে চলে যা, না হলে তুইও মরবি। এইটা বলে মহিলাটি অদৃশ্য হয়ে যায়। এই স্বপ্ন দেখে তিনি ঘুম থেকে জেগে গেলেন। এরপর তিনি কি করেন, পরদিন কুদ্দুসকে তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেটা খুলে বলেন। চাচি কুদ্দুসকে বলেন যে তুই আর এক মুহূর্ত এখানে থাকবি না, চলে যা কোথাও, না হলে তোর ভাইদের মতো তোরও মৃত্যু হবে। কিন্তু কুদ্দুস সেই রাতের ঘটনা এবং তার চাচির কথা কিছু পরোয়া না করেই ওই বাড়িতেই থেকে যায়। সেদিন ছিল অমাবস্যার রাত। চারদিকে নিকষ কালো অন্ধকার। ওই গ্রামে শুনশান নীরবতা নেমে এলো। চারদিকে কুকুরের আওয়াজ। রাত তখন শেষের দিকে। কুদ্দুসের সেবা করার জন্য সেদিন তার চাচি তার ঘরে ছিলেন। তখন কুদ্দুস আর তার চাচি আদৌ ঘুমের মধ্যে শুনতে পেলেন কুদ্দুসকে কে বা কারা যেন ডাক দিলেন। তখন কুদ্দুসের ঘুম ভেঙে যায়। তার সাথে তার চাচিও জেগে ওঠেন। তারা জেগে থেকে দেখল 7টা ছায়ামূর্তি তাদের ঘরের দরজার সামনে। তখন কুদ্দুস বলে উঠলেন, তোমরা কারা? তখন সেই 7টি ছায়ামূর্তি থেকে একজন বলে উঠল, কুদ্দুস, আমাকে চিনতে পারিসনি? আমি তোর বড় ভাই রহিম। তখন কুদ্দুস প্রচণ্ড ভয় এবং আতঙ্ক নিয়ে মুখে বললেন, দাদা, তোরা এখনো বেঁচে আছিস? তখন ওই রহিম ভয়ানক এক হাসি দিয়ে বলল, তোর সামান্য ভুলের জন্যে আজকে আমাদের এই পরিণতি, তোরাও মরবি। 7টা ছায়ামূর্তি ভয়ঙ্করভাবে হাসি দিয়ে অদৃশ্য হয়ে যায় তাদের সামনে থেকে। তখন কুদ্দুসের প্রায় অজ্ঞানের মতো অবস্থা। ওই বাকি রাতটুকু তার চাচি কুদ্দুসের হাত ধরে বসে রইলেন এবং সেভাবেই তারা ঘুমিয়ে যান। পরদিন যখন তিনি চোখ খোলেন তখন তিনি দেখেন কুদ্দুস বিছানায় নেই, বিছানা খালি পড়ে আছে। তিনি উঠে চারদিকে খুঁজতে শুরু করেন তাকে। বাড়িতে না পেয়ে তিনি বাড়ি থেকে কিছুটা দূরে আশেপাশে খোঁজার জন্য বেরিয়ে পড়লেন। তখন নদীর পাড়ে গিয়ে তিনি দেখতে পান কুদ্দুসের মরদেহ সেখানে পড়ে আছে। তখন চাচি দৌড়ে যান। কাছে গিয়ে তিনি দেখেন ভয়ঙ্কর এক মৃত্যু হয়েছে কুদ্দুসের। হাত নেই, তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায়। তখন চাচি লোকজন খবর দিলেন। কুদ্দুসকেও গ্রাম থেকে কিছুটা দূরে কবর দেওয়া হয়। কুদ্দুসের চাচি কোনোভাবে বেঁচে রইলেন। তিনি ওই বাড়ি এবং গ্রাম থেকে দূরে চলে যান। কুদ্দুসের মৃত্যুর কিছুদিন পর থেকে গ্রামের মানুষ একটা জিনিস শুনতে পেত। তারা শুনতেন সেই বাড়ি থেকে কারা যেন চিৎকার করে আর্তনাদ করত। প্রিয় লিসেনার্স,
এই যে একটি সাপ হত্যা করার কারণে একটি পরিবার পুরোপুরি ধ্বংস হয়ে গেল। গ্রামের কেউ কেউ বলেন এটা মনসাই ছিল, আবার কেউ কেউ বলেন সেটা নাকি জিন ছিল। কুদ্দুসের চাচি জীবিত ছিলেন অনেক দিন। তার মুখ থেকেই মূলত ঘটনাটা তখনকার মানুষজন জানতে পারে এবং ওই অঞ্চলের মানুষের মুখে এই ঘটনাটা এখনো শোনা যায়। ঘটনাটি অনেক পুরনো হবার কারণে সত্য মিথ্যা সঠিকভাবে যাচাই করতে পারিনি আমি। এর সত্যতা সম্পর্কে যদি আপনারা কেউ জানেন বা আপনাদের কারো ধারণা থাকে যে এমন ঘটনা ঘটেছিল কিনা, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। প্রিয় লিসেনার্স, মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের অলৌকিক সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, ধরুন আধার রাতে আপনি গ্রামের কোনো এক নির্জন মেঠো পথ দিয়ে একাকী হেঁটে যাচ্ছেন। তখন হঠাৎ করেই এক মুহূর্তের জন্য আবছা চাঁদের আলোয় আপনি দেখতে পেলেন বাঁশঝাড়ে দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি। ওই ছায়ামূর্তির অস্বাভাবিক উচ্চতা এবং আগুন জ্বলা চোখ স্পষ্টই জানান দিচ্ছে যে সে আমাদের জগতের কেউ নয়। এমন সময় আপনি যতই সাহসী হন না কেন, ভয়ের এক শীতল শিহরণ কিন্তু আপনার শিরদাঁড়া দিয়ে প্রবাহিত হতে বাধ্য। আমাদের দেশে সম্ভবত এমন একটিও অঞ্চল খুঁজে পাওয়া যাবে না যেখানে কোনো কালেই মানুষ এই ধরনের ভয়ের অথবা ব্যাখ্যাহীন ঘটনার সম্মুখীন হননি। আমাদের লিসেনার্সদের কাছ থেকে প্রতিনিয়ত পাওয়া এমনই অসংখ্য ঘটনার মধ্য থেকে বাছাই করা সেরা ঘটনা নিয়ে আমাদের এপিসোডগুলো সাজানো হয়। তবে বাস্তবতার নিরিখে কয়েকটি ঘটনার সাথে জড়িত চরিত্রদের ছদ্মনাম ব্যবহার করা হয়ে থাকে। প্রিয় লিসেনার্স, আশা করছি আমাদের আজকের এই এপিসোডটিও আপনাদের ভয়ের এবং সত্য ঘটনা জানার তৃষ্ণাকে কিছুটা হলেও মেটাতে সক্ষম হবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আমাদের আজকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম জুবায়ের ইসলাম এবং তার বাড়ি চট্টগ্রামের কদমতলীর আশেপাশে। এই ঘটনাটির সময়কাল 1984 সালের মাঝামাঝি সময়। ঘটনাটি ঘটেছিল চট্টগ্রামের কদমতলীর পাশে কোনো এক স্থানে। ওই বাড়িটির নাম সঙ্গত কারণে এবং বাড়ির মালিক নিষেধ করার কারণে আমি বলতে পারছি না, কারণ সেই বাড়িতে এখন অনেক ভাড়াটিয়া থাকে। বাড়িটি নির্মাণ করা হয় এক গলির শেষ দিকে অনেকখানি জায়গা নিয়ে। বেশ বড়ই বলা যায় সেই বাড়িটাকে। 6 তলা বিশিষ্ট ওই বাড়িটার গেট দিয়ে ঢোকার পরেই উপরে ওঠা সিঁড়ি। সিঁড়ির বাম পাশ দিয়ে করিডোরের মতো একটি স্পেস। সেই দিক দিয়ে হেঁটে গেলে একটু ভেতরে গেলে ছোট্ট একটু উঠোনের মতো জায়গা। ওই উঠোনের পশ্চিম দিকে দুটি ঘর নিয়ে আজকের আমাদের এই ঘটনা। এই ঘটনা শুরু হয় এই বাড়িটা যখন নির্মাণ করা হয় তখন থেকে। বাড়ির যিনি বর্তমান মালিক তার নাম আসাদ সাহেব। তিনি ওয়ারিশ সূত্রে তার বাবার একমাত্র ছেলে হওয়ায় সম্পূর্ণ বাড়িটা তিনি নিজেই পেয়ে যান। তিনি বিদেশে উচ্চশিক্ষা অর্জন করে দেশে এসেই নিজের ব্যবসা শুরু করেন এবং খুব অল্প সময়ের মধ্যেই ভালো ব্যবসা জমে ওঠে তার। বেশ কিছু অর্থ উপার্জন করে তিনি ভাবলেন কি যে জায়গাটা ফেলে না রেখে একটি বাড়ি নির্মাণ করবেন। তাই তিনি আর দেরি না করে তিনি কি করেন, তার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে শুরু করে দেন ভবন তৈরির কাজ। তবে তার বাবা কাজ শুরু করার আগে তার ছেলেকে বলেন, আসাদ, বাড়ি তৈরি করতে চাও ঠিক আছে, কিন্তু পশ্চিম দিকের ওই জায়গাটায় কিছু করবে না, ওটা খালি রেখো এবং তুমি চেষ্টা করবে তুমি বা তোমার সন্তানরা কেউ যেন ওইখানে কিছু না করে। তখন আসাদ সাহেব তার বাবাকে জিজ্ঞেস করেন যে ওখানে কি সমস্যা। তখন তার বাবা শুধু একটু কথাই বলেন যে ওই জায়গায় অনেক আগে একটা ঘর ও তার পাশে একটি কবরস্থান ছিল
এবং সেই ঘরে তার দাদা নাকি কবিরাজি করতেন। আর কবরস্থানটা যে কাদের সেটা তিনি নিজেও জানেন না। এবং তিনি বলেন, আমি শুনেছি ওই জায়গায় বেশ কিছু জিনেরও নাকি কবর আছে, তবে সেই কবরস্থানের কারণে আমাদের কারো কোনো কখনোই ক্ষতি হয়নি এবং আমরা কেউ ভয়ও পাইনি। তুমি বাড়ি নির্মাণ করো, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ওই জায়গাটা খালি রেখো। ওই কবরস্থানটি যে কাদের সেই সম্পর্কে আচার সাহেবের বাবা এর চেয়ে বেশি কিন্তু বলতে পারেননি। পরিবারের কেউ মারা গেলেও কখনো ওখানে কবর দেওয়ার কথা কেউ শোনেননি। এইসব কথা শোনার পরে আচার সাহেব তার বাবার কথার অবাধ্য হননি। তিনি ওই জায়গার সামনের দিকে কাজ শুরু করে দেন এবং বছর দেড়েকের মধ্যেই তার বাড়ি তৈরি হয়ে যায় এবং তিনি তার বাড়িটা ভাড়াও দিয়ে দেন। পশ্চিম দিকে পেছনের জায়গাটি তখন খালি রাখেন। 1988 সালের মে মাসে ওই আচার সাহেবের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি মারা যাওয়ার পরে আচার সাহেব কি করে, তিনি আর তার বাবার কথা রাখেননি। একই বছরের শেষের দিকে তিনি পেছনের ওই জায়গায় নতুন একটি বাড়ি তৈরির কাজ শুরু করে দেন এবং ভয়াবহ এক অধ্যায়ের সূচনা হয় কিন্তু এখান থেকেই। কনস্ট্রাকশন কর্মীরা জায়গাটি পরিষ্কার করা শুরু করলে প্রথম দিন তেমন কিছু হয়নি, কিন্তু দ্বিতীয় দিনে যখন জায়গা পরিষ্কারের জন্য ওই কর্মীরা যায় তখন সাপের কামড় খেয়ে চট্টগ্রাম মেডিকেলে একজন ভর্তি হন। উল্লেখ্য, ওই এলাকাটি শহরের বলতে গেলে মাঝামাঝি জায়গায়। সেখানে কখনো এর আগে কেউ সাপ দেখেনি, এমনকি বিল্ডিং নির্মাণের আগে বাচ্চারা ওখানে খেলাধুলাও করত, তারাও কোনোদিন সাপের কামড়ে আক্রান্ত হননি। তো যাই হোক, সাপের কামড় খাওয়া ব্যক্তির চিৎকার শুনে আশেপাশের কর্মীরা ছুটে আসেন, কিন্তু কামড়ের দাগ দেখলেও তারা কোনো সাপ তখন খুঁজে পাননি। এভাবেই টুকটাক ঝামেলার মধ্যেই এগোতে থাকে তার বাড়ি তৈরির কাজ। কখনো মেশিন বন্ধ হয়ে যেত, কখনো এটা ওটা খুঁজে পাওয়া যেত না, আবার কখনো কাজ করতে ছোটখাটো দুর্ঘটনার শিকার হতেন কর্মীরা। এর মধ্যে একটি ঘটনা ঘটে। নতুন বাড়ির কাজ যখন শেষের দিকে, তখনকার এক রাতের ঘটনা। কন্ট্রাক্টর সাহেব বাড়ির কাজ শেষ হওয়া অবধি সেখানেই ছিলেন। তিনি কি করেন, রাতের খাওয়াটা শেষ করে ধূমপান করার জন্য তিনি বের হন এবং ধূমপান করতে করতে সবকিছু টর্চ লাইটের আলোতে ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলেন। পশ্চিম দিকে যে জায়গার কথা বলা হয়েছিল সেখানে কিন্তু পাশাপাশি 2টি ইউনিট তৈরি করা হয়েছে। ওই যে কন্ট্রাক্টর সাহেব, ওনার নাম ছিল গিয়াস। তিনি সেই ঘরগুলোর দিকে এগিয়ে আসতেই প্রথম ইউনিটের ঘরের ভেতর থেকে হালকা কথাবার্তা শুনতে পান। এই কথাবার্তার শব্দ শুনে প্রথম যে জিনিসটা তার মাথায় আসে সেটা হলো হয়তো চোর এসেছে, নিশ্চয়ই সিমেন্ট বা লোহা চুরি করতে এসেছে। এইটা ভেবে তিনি আস্তে আস্তে সেই ঘরের ভেতরে ঢোকেন। উল্লেখ্য, নতুন বাড়িতে কিন্তু তখনও দরজা জানালা লাগানো হয়নি। প্রথম রুম পার হয়ে তিনি যখন দ্বিতীয় রুমে ঢুকতে যাবেন তখন শুনলেন ওই রুম থেকে কেউ বলছে, কন্ট্রাক্টর সাহেব আসছে, ওনাকে একটু দেখা দেওয়া দরকার। এই কথা শুনে গিয়াস সাহেব তাড়াতাড়ি তার লাইটটি জ্বালিয়ে দেয় এবং তিনি দ্বিতীয় রুমে ঢোকেন চোর ধরার আশায়। কিন্তু তিনি যেটা দেখলেন সেটা সারা জীবনের জন্য তাকে ভয়ঙ্কর এক স্মৃতি হিসেবে বয়ে বেড়াতে হয়। লাইট নিয়ে ঘরে ঢুকেই তিনি দেখেন মেঝেতে হাঁটু মুড়ে পুরুষের পোশাক পরা একটি অবয়ব বসে আছে, কিন্তু তার কোনো মাথা ছিল না এবং তার গলা দিয়ে তখনও টাটকা রক্ত ঝরছে। এইটা দেখেই তিনি ভয়ে মারাত্মক চিৎকার দিয়ে সেখানে জ্ঞান হারান। তার চিৎকার শুনে অন্যান্য যারা কর্মচারী ছিল তারা দৌড়ে সেখানে আসে এবং সেখান থেকে তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। দিন চারেক পরে তিনি সুস্থ হয়ে আচার সাহেবের সাথে দেখা করে তাকে জানিয়ে দেন যে বাকি কাজ যেন অন্য কাউকে দিয়ে করানো হয়, তিনি আর এই বাড়ির কাজ করবেন না। কাজ বেশি বাকি না থাকায় আচার সাহেব এলাকার কিছু রাজমিস্ত্রি দিয়ে বাকি কাজটুকু শেষ করেন।
এবং তিনি কাজ শেষ করে তার বাড়িটা ভাড়াও দিয়ে দিতে সক্ষম হন। তবে বাড়ি ভাড়া দেওয়ার সময় আসাদ সাহেব তার ভাড়াটিয়াদের কাছে এই সব ঘটনাগুলো গোপন রাখেন, কারণ এই সব ঘটনা শুনলে তো আর কেউ ভাড়া নিতে আসবে না। বাড়ি ভাড়ার ক্ষেত্রে দেখা যায় নিচতলার বাসা দুটি যারাই দেখতে আসেন তারা দেখে চলে যান, পছন্দ করেন, কিন্তু বাসায় আর ওঠেন না। এভাবে প্রায় 5 মাস পরে নিচতলার প্রথম ফ্ল্যাটে ভাড়াটি আসেন। ওই পরিবারের সদস্য সংখ্যা ছিল 4 জন। পরিবারে যিনি প্রধান ছিলেন তার নাম ছিল লিয়াকত। পেশায় তিনি একজন চাকরিজীবী ছিলেন। তার স্ত্রী গৃহিণী এবং তার মেয়ে ক্লাস 3-তে পড়ত। আর তার পিতা যিনি মাঝে মাঝে এসে থাকতেন। তারা বাড়িতে ওঠার পর শুরুতে তেমন কোনো সমস্যা হয়নি। তারা সবকিছু ঘোছঘাছ করে নিয়ে সুন্দরভাবেই তাদের জীবন কাটাচ্ছিল। কিন্তু সেটা ছিল খুব অল্প সময়ের জন্য। খুব তাড়াতাড়ি তাদের জীবনে নেমে এলো বিভীষিকাময় সময়। চাকরির সুবাদে ওই লিয়াকত সাহেবকে প্রায় কিন্তু রাত করে বাড়ি ফিরতে হয়। এমনও কোনো কোনো দিন যায় যে তিনি বাড়ি আসতে পারেন না ঠিক মতন। যেদিন থেকে ঘটনা শুরু সেদিনও তিনি বেশ রাত করে বাড়ি ফিরছিলেন। সময় আনুমানিক রাত 2টার মতো। গেটের ভেতরে ঢুকে তিনি যখন ছোট্ট উঠোনের কাছে আসেন, তখন সিঁড়ির পাশে জ্বলতে থাকা বাল্বের আলোতে লক্ষ্য করেন তার ঘরের দরজার কাছে 3টি বাচ্চা খেলা করছে। স্পষ্টভাবে তাদের চেহারা সেই অল্প আলোতে তিনি দেখতে পাচ্ছিলেন না। হঠাৎ করেই বাচ্চাদের সামনে দেখে তিনি হকচকিয়ে দাঁড়িয়ে যান। তিনি তখন ভাবতে থাকেন যে এত রাতে কোন বাসার ছেলেপেলে খেলা করে। এইসব ভাবতে ভাবতেই একটু সামনে এগিয়ে এলে তার পায়ের শব্দ শুনে বাচ্চারা খেলা বন্ধ করে দেয় এবং তার দিকে একসাথে সবাই ফিরে তাকায়। তখন লিয়াকত সাহেব দেখতে পান ওই সবগুলো বাচ্চার চেহারা আগুনে পোড়া মানুষের মতো এবং তারা সবাই জিভ বের করে তার দিকেই তাকিয়ে আছে। এমন অবস্থায় যা হয়, তিনি মারাত্মক ভয় পেয়ে যান। চিৎকার দিতে যাবেন, এমন সময় দেখতে পান বাচ্চাগুলো দৌড়ে বাড়ির পেছনের সরু গলির দিকে চলে গেল। তখন লিয়াকত সাহেব আর দেরি না করে তার বাসার দরজায় নক করতে থাকেন এবং একটু পরেই তার বাবা এসে দরজা খুলে দিলে তিনি ঘরের ভেতরে হুমড়ি খেয়ে পড়েন। তখন তার স্ত্রী দ্রুত স্বামীকে একটু পানি এনে দেয়। তিনি পানি পান শেষ করলে তার বাবা তাকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে, তিনি এমন করছেন কেন। লিয়াকত সাহেব সবাই ভয় পাবে এই চিন্তা করে আর কিছু বলেন না, শুধু বলেন কাজের প্রেসারে একটু খারাপ লাগছে, চিন্তা করো না, ঘুমিয়ে যাও। এই নিয়ে তখন আর কথা হলো না, সবাই ঘুমিয়ে পড়লেন। পরদিন ছিল হরতাল। ওই সময়ে হরতাল ছিল অনেক ভয়ানক এবং অরাজকতার দিন। তাই লিয়াকত সাহেব কাজে যাননি। সকালে উঠে নাস্তা করে বাসার সামনে উঠোনে বসে তিনি পত্রিকা পড়ছিলেন। এমন সময় হঠাৎ ওনার চোখ পড়ে গেল বাসার পেছনে সেই সরু গলিটার দিকে। তিনি পত্রিকা হাতে হাঁটতে হাঁটতে সেদিকে এগিয়ে যান। গিয়ে দেখলেন গলিটা এতই সংকীর্ণ যে সেখান থেকে বাচ্চা বা বুড়ো কারো পক্ষে যাতায়াত বা হাঁটাচলা করা সম্ভব নয়। এইসব ভাবতে ভাবতেই তিনি আবার উঠোনে ফিরে আসেন এবং পত্রিকা পড়তে থাকেন। আস্তে আস্তে দিন শেষে সন্ধ্যা হয়ে যায়। ওই লিয়াকত সাহেবের প্রচুর ধূমপানের অভ্যাস ছিল। তিনি ঘন্টাখানেক পর পর বাইরে ধূমপান করতে যেতেন। সেদিনও তিনি ধূমপান করে বাইরে একটু আড্ডা দিয়ে বাসায় ফিরছিলেন। তিনি যখন গেট দিয়ে বাসায় ঢোকেন, তখনই তিনি তার স্ত্রীর চিৎকার শুনতে পান। তিনি দৌড়ে ঘরের কাছে যান এবং তিনি দেখেন দরজা খুলে তার স্ত্রী, কন্যা এবং বাবা বাইরে বেরিয়ে আছেন। তার স্ত্রীর চিৎকার শুনে অন্যান্য বাসার যে প্রতিবেশীরা ছিল তারাও বের হয়ে এসেছে। লিয়াকত সাহেব তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, কিন্তু তিনি তখন কিছু বলার মতো অবস্থায় ছিলেন না। তখন তার বাবা প্রশ্নের উত্তর দিলেন। তার বাবা জানায় তিনি তার মেয়েকে নিয়ে সামনের রুমে বসেছিলেন। হঠাৎ তার বৌমা এসে বললেন
বাবা একটু দেখে যান তো, রান্নাঘরে কেমন একটা শব্দ হচ্ছে, আমার ভয় করছে। এই কথা শুনে তিনি উঠে রান্নাঘরের দিকে যান। যেতে যেতেই তিনি একটা ভয়ঙ্কর শব্দ শুনছিলেন। মনে হচ্ছিল কেউ বিলাপ করে মরা কান্না কাঁদছে, এবং সেই কান্নার স্বরটা অনেক মোটা এবং পুরুষালী ধরনের। তিনি বেশ ভয় পেয়ে পিছিয়ে চলে আসেন এবং এসে তিনি সবাইকে নিয়ে ঘরের বাইরে বের হয়ে যাবেন। এমন সময় লিয়াকত ভাইয়ের স্ত্রী চিৎকার করে ওঠেন। এরপরে তারা বাইরে বেরিয়ে আসেন। তখন ওই লিয়াকত সাহেব তার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে কি হয়েছে। তার স্ত্রী এই প্রশ্নের উত্তরে কিছু না বলে তার ডান পায়ের নিচের দিকে ইশারা করে। লিয়াকত সাহেব দেখলেন ডান পায়ের নিচে ছোট্ট একটি বাচ্চার হাতের ছাপ দেখা যাচ্ছে। পায়ের জায়গাটিতে রক্ত জমাট বেঁধে গেছে, শক্ত করে ধরা হয়েছিল। পাশের বাসার প্রতিবেশীরা লিয়াকত সাহেবকে বলেন, ভাই আজকে আপনারা আমাদের বাসায় থাকেন, সকালে দেখি কিছু করা যায় কিনা, কিন্তু আজকে আর ওই বাসায় কেউ ঢুকবেন না। এই কথা শুনে লিয়াকত সাহেবও আর না করলেন না। তারা সবাই প্রতিবেশীর বাসায় থাকলেন সেই রাতে। পরের দিন সকালে লিয়াকত ভাই সবাইকে নিয়ে তার ঘরে ফিরে আসেন এবং এসে দেখেন সবই ঠিক আছে, শুধু রান্নাঘরের জিনিসপত্র এদিক সেদিক পড়ে আছে। সবকিছু গোছগাছ করে লিয়াকত সাহেব বাড়িওয়ালার সাথে দেখা করতে চান। তখন আচার সাহেব সবকিছু শুনে ওনার সামনে সবকিছু হেসে উড়িয়ে দেন এবং তিনি বলেন যে ভাই এগুলো কিছু না, নিচতলায় বাসা তো, তাই হয়তো বিড়াল এইসব সমস্যা করছে। তারপরও আপনার মনে শান্তির জন্য আমি একজন হুজুর পাঠাবো, তিনি গিয়ে আপনার বাসাটি বন্ধ করে দিয়ে আসবেন। হাসি মুখে এইসব কথা বললেও আচার সাহেবের মনে তখন বেশ ভয় কাজ করা শুরু করে। সেদিন সন্ধ্যার পরে একজন স্থানীয় হুজুরকে নিয়ে আচার সাহেব লিয়াকত সাহেবের বাসায় যান। ওই হুজুর বেশ কিছুক্ষণ দোয়া কালাম পরে তাদের বাসায় পানি ছিটিয়ে দেন এবং একটু মিলাদ মাহফিলও করেন এবং মোনাজাত করে রাতের খাবার খেয়ে অল্প কিছু অর্থ নিয়ে হুজুর চলে আসেন। ঘটনার ভয়াবহতা সেদিন থেকেই শুরু হয়। রাতে খাবার খেয়ে কিছুটা নির্ভয়ে সবাই শুয়ে পড়েন। রাত তখন কত হবে সঠিক বলা যায় না, তবে বেশ রাত হয়েছিল তখন। লিয়াকত সাহেবের প্রচন্ড পানি তৃষ্ণা পায়। তিনি উঠে রান্নাঘরের দিকে হেঁটে যান এবং রান্নাঘরের বাতি জ্বালিয়ে যা দেখেন তার আসলেই কোনো ব্যাখ্যা হয় না। তিনি দেখেন তার বৃদ্ধ বাবা রান্নাঘরের মেঝেতে হাঁটু মুড়ে বসে আছে এবং তার মেয়ের মাথার ভেতর থেকে মগজ খুবলে খুবলে খাচ্ছে। এইটা দেখে লিয়াকত সাহেব ভয়ে চিৎকার দিতে যাবেন, এমন সময় ঘরের ভেতরে শুয়ে থাকা ওনার স্ত্রী চিৎকার দিয়ে ওঠেন। লিয়াকত সাহেব সাহস না হারিয়ে ঘুরে ঘরের ভেতরে দৌড়ে আসেন আর দেখেন ওনার খাটের পাশে দাঁড়ানো সিলিং পর্যন্ত লম্বা কালো আলখল্লা পরিহিত একটা অবয়ব, এবং ওই অবয়বটি তার খাট ধরে জাগাচ্ছে। আবছা অন্ধকারে অবয়বটির মুখ এক নজর দেখেছিলেন লিয়াকত সাহেব। সেই মুখ তার কোনো চেনা মানুষ বা প্রাণীর নয়। সেই মুখ দেখে ওনার মনে হয়েছিল আগুনে বা এসিডে ঝলসে যাওয়া কোনো কুকুরের মুখ। কিন্তু ওই অবয়বটির চোখের দিকে ছিল সেলাই করা। এইসব দেখে আর সহ্য করতে পারলেন না লিয়াকত সাহেব। তিনি জোরে এক চিৎকার দিয়ে সেখানে জ্ঞান হারান। তখন তাদের সামনের রুম থেকে ওনার বাবা পবিত্র কোরআন শরীফ বুকে নিয়ে দৌড়ে আসেন। উনি দৌড়ে আসতেই অবয়বটি সিলিং ফুঁড়ে উপরের দিকে মিলিয়ে যায়। এরপর লিয়াকত সাহেবের বাবা কি করেন, পাশের বাসা থেকে প্রতিবেশীদের ডেকে আনেন। তখন সবাই মিলে ধরাধরি করে লিয়াকত সাহেবকে খাটের উপরে শুয়ে দেন। তখন অনেক রাত হয়ে যাওয়ার কারণে ডাক্তার ডাকতে পারেননি তারা। সকালের দিকে ফজরের আজান যখন দিচ্ছিল তখন লিয়াকত সাহেব ধর্মর করে নিজেই উঠে যান এবং ওনার বাচ্চাকে আর স্ত্রীকে দেখে তিনি কিছুটা স্বস্তি বোধ করেন। আশ্চর্যের বিষয়,
রাতের লম্বা সেই অবয়বটি চলে যাওয়ার পর থেকে তার স্ত্রী বেশ স্বতঃস্ফূর্ত হয়ে যান। এত কিছু হলো তা নিয়ে ওনার বিন্দুমাত্র কোনো আগ্রহ দেখা গেল না, বরং তিনি তার স্বামীকে ভয় পাওয়া নিয়ে হাসাহাসি এবং তামাশা করতে লাগলেন। এই বিষয়টি লিয়াকত সাহেব এবং তার বাবা দুজনের চোখেই একটু অস্বাভাবিক লাগলো। তখন এইটা নিয়ে আর কথা না বাড়িয়ে লিয়াকত সাহেব সিদ্ধান্ত নেন এই বাসায় তিনি আর থাকবেন না। কিন্তু সিদ্ধান্ত নিলে তো আর হয় না, নতুন একটা বাসা না পাওয়া পর্যন্ত কোথাও যেতে পারছেন না। পরদিন তিনি প্রতিবেশীদের পরামর্শে একজন হুজুরের সাথে সকালেই দেখা করতে যান, যাকে ওই এলাকার সবাই কালা হুজুর নামে চিনতেন। এই সকল অতিপ্রাকৃতিক বিষয় সমাধানে ওনার বেশ নাম ডাক ছিল। তিনি সবকিছু লিয়াকত সাহেবের কাছ থেকে শুনলেন। শুনে তিনি একটি কাচের বোতলে একটু পানি পড়া দিয়ে বললেন, এই পানিটা খাওয়া যাবে না, শুধুমাত্র গোসলের সময় একটু মিশিয়ে গোসল করতে হবে। এই বলে হুজুর লিয়াকত সাহেবকে বিদায় দেন। লিয়াকত সাহেব পানি নিয়ে বাসায় চলে আসেন এবং সবাইকে হুজুরের দেওয়া পানি দেখিয়ে তার স্ত্রীকে বলেন, কাল থেকে সবাই গোসলের সময় এই পানি মিশিয়ে গোসল করবে, নাও এটা এক জায়গায় রাখো। এই বলে তিনি যখন পানির বোতল স্ত্রীর হাতে হস্তান্তর করছিলেন, তখন স্ত্রীর হাত ফসকে বোতলটি মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। লিয়াকত সাহেব খুব রেগে গিয়ে তার স্ত্রীকে একটা চর মেরে দেন। কিন্তু এর ফলাফল সম্পর্কে তিনি যদি জানতেন তাহলে হয়তো তিনি তা করতেন না। চর খেয়ে তার স্ত্রী মারাত্মক রকমের ক্ষেপে ওঠেন এবং মাটিতে পড়ে থাকা কাচের বোতলের টুকরো হাতে নিয়ে তিনি স্বামীর উপরে ঝাঁপিয়ে পড়েন এবং লিয়াকত সাহেবকে চিৎ করে শুয়ে ফেলে তার উপরে আঘাত হানেন। প্রায় 4 থেকে 5 বার আঘাত হানার পর আরো আঘাত করতে যাবেন, এমন সময় লিয়াকত সাহেবের বাবা ওনাকে ধরে ফেলেন এবং চিৎকার করে পাশের প্রতিবেশীদের তিনি ডাকতে থাকেন। প্রতিবেশীরাও দৌড়ে আসে এবং ওনার স্ত্রীকে সামনে রাখেন। তখন ওনার স্ত্রী ভয়ানক পুরুষালী গলায় বলতে থাকে, ছেড়ে দে আমাকে, ও আমার গায়ে হাত দেয়, কত সাহস ওর, ওকে মেরে ফেলবো আমি। তোরা চিনিস আমি কে? আমার নাম শুনলে আমার জাতির কেউ আমার সাথে ঝামেলা করতে আসে না, আর এই বেয়াদব আমার গায়ে হাত দেয়। এমন ভয়ঙ্কর গলার স্বর শুনে সবাই খুব ভয় পেয়ে যান, কিন্তু ওনাকে ছেড়ে না দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়। প্রতিবেশী পুরুষেরা লিয়াকত সাহেবকে নিয়ে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যান, কিন্তু আঘাত গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। ওনাদের ছোট বাচ্চাটি পরিবারের এমন অস্বাভাবিক ঘটনায় সারাদিন খুব কান্নাকাটি করতে থাকেন। সেদিন সন্ধ্যার পরে ওনার স্ত্রী বেশ স্বাভাবিক হয়ে যায় এবং স্বামীর অবস্থার কথা শুনে তিনি হাউমাউ করে কাঁদতে থাকেন। তখন সবাই তার বাঁধন খুলে দেয়। এর মাঝে প্রতিবেশীদের একজন কালা হুজুরের সাথে দেখা করতে যান, তাকে নিয়ে আসা যায় কিনা এই জন্য, কিন্তু হুজুর ছিলেন না। সকালে পানি পড়া দিয়ে উনি অন্য এক কাজে বের হয়ে যান। রাতে প্রতিবেশীরা হাসপাতাল থেকে ফিরে আসার পরে লিয়াকত সাহেবের স্ত্রী শ্বশুরকে খুব অনুরোধ করে বলেন, বাবা আপনি একটু হাসপাতালে যান, ওনার কাছেই থাকেন, আমি এখন বেশ সুস্থ আছি। লিয়াকত সাহেবের বাবা প্রতিবেশীদের দায়িত্বে ছেলের বউ এবং নাতনিকে রেখে হাসপাতালে যান। ওটাই ছিল তাদের শেষ দেখা। প্রতিবেশীরা লিয়াকত সাহেবের স্ত্রী ও কন্যাকে নিয়ে তাদের ঘরে আসেন। বেশ স্বাভাবিক আচরণ করছিলেন তিনি। প্রতিবেশীরাও একটু স্বস্তি বোধ করছিল। লিয়াকত সাহেবের স্ত্রী খুব কান্নাকাটি করছিলেন এবং যেটা স্বাভাবিকই ছিল ওই সময়। রাত আনুমানিক 10টার দিকে লিয়াকত সাহেবের স্ত্রী প্রতিবেশী যার বাসায় ছিলেন তাকে বলেন, ভাবি আমি মেয়েকে নিয়ে একটু ঘরে যাচ্ছি, লিয়াকত কিছু টাকা রেখে গেছে, সেটা নিয়ে আসি। এই সময় কখন কি লাগে বলা যায় না। প্রতিবেশী মহিলা সাথে আসতে চাইলেন, কিন্তু লিয়াকত সাহেবের স্ত্রী মানা করলেন, বললেন বেশি সময় লাগবে না,
খুব দ্রুত চলে আসবেন, তাই সাথে না গেলেও চলবে। এই বলে মেয়েকে নিয়ে তিনি ঘরে যান। 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, এমনকি 30 মিনিট পরেও তিনি আর আসছেন না দেখে প্রতিবেশী ওই মহিলা ওনাদের ঘরের কাছে গিয়ে ডাকাডাকি করেন, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। আরো কয়েকবার ডাকার পরে উনি খুব ভয় পেয়ে যান, কারণ ভেতর থেকে তখন 5-6 জন পুরুষ এবং মহিলার মিলিত অট্টহাসির শব্দ আসছিল। তিনি দৌড়ে গিয়ে নিজের স্বামীকে জানালে তার স্বামী আশপাশ থেকে আরো কয়েকজন মানুষ এবং লাঠিছোটা নিয়ে ওই ঘরের দরজায় কড়া নাড়েন। বেশ কিছুক্ষণ কড়া নাড়ার পরে ভেতর থেকে কেউ একজন বলে ওঠে, ঈদের জ্বালায় শান্তি নেই। এরপরে আর কোনো শব্দ শোনা যায়নি। আরো কিছুক্ষণ কড়া নাড়ার পর দরজা খুলছে না দেখে সবাই দরজা ভেঙে ফেলেন। সামনের রুম পার হয়ে ভেতরের বেডরুমে ঢুকেই সবাই ভয়ে স্তব্ধ হয়ে যায়। সিলিং থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দুটি লাশ ঝুলছে। লাশ দুটি আর কারো নয়, লিয়াকত সাহেবের স্ত্রী ও তার আদরের সন্তান। তাদের জিভ বিবস্বভাবে বের হয়ে আছে, চোখের কোঠর থেকে বের হয়ে এসেছে। বাচ্চা মেয়েটার বুকের দিকে চেরা, সেখান থেকে তখনও রক্ত ঝরছে। উপস্থিত কেউই সহ্য করতে পারেনি এমন হৃদয় বিদারক দৃশ্য। তখন সকলে দ্রুত বের হয়ে যান সেই ঘর থেকে। ওই রাতে ওই এলাকাটা বেশ সরব হয়ে উঠেছিল। পুলিশ খবর দেয়া হলে তারা এসে লাশ নামায়। ইতিমধ্যে হাসপাতালে খবর দেয়া হলে অসুস্থ অবস্থায় লিয়াকত সাহেব তার বাবাকে নিয়ে ফজরের আগে আগে চলে আসেন। লিয়াকত সাহেব এত বড় ধাক্কা খান যে তিনি একটু পরপরেই মূর্ছা যাচ্ছিলেন। তার বৃদ্ধ বাবা ছেলেকে সামনে রাখতে পারছিলেন না। পুলিশ লাশ নিয়ে যায়, সাথে গ্রেপ্তার করে নিয়ে যান লিয়াকত সাহেব ও তার বাবাকে। তার বাবাকে ছেড়ে দেয়া হলেও লিয়াকত সাহেবের শ্বশুরবাড়ির লোকদের করা মামলায় 2 বছর জেল খাটতে হয় ওনাকে। স্ত্রী কন্যার কবরে মাটি দেওয়ার নসিব হয়নি ওনার। জেল থেকে বের হয়ে তিনি সর্বপ্রথম যে কাজটি করেন সেটা হলো এক জুম্মার নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে জনসম্মুখে তিনি বাড়িওয়ালা আচা সাহেবকে জুতা দিয়ে প্রচণ্ডভাবে মারেন। তারপর ওই এলাকা ছেড়ে তিনি চলে যান, আর কখনো ফিরে আসেননি। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী লিয়াকত সাহেবের মেয়েকে প্রথমে গলা টিপে হত্যা করা হয়, তারপর তাকে ঝুলিয়ে তার বুক চিরে হৃৎপিণ্ড বের করে নেওয়া হয়, যার হদিশ কোনোদিন পুলিশ করতে পারেনি, সামনেও পারবে কিনা সন্দেহ। আর লিয়াকত সাহেবের স্ত্রীর মৃত্যু গলায় ফাঁস নেয়ার ফলে হয়েছে, এটা প্রমাণও হয়েছে। ঘটনার সময় লিয়াকত সাহেব এবং তার বাবা হাসপাতালে ছিলেন। এই সত্যতা প্রতিবেশীরা নিশ্চিত করেছিলেন এবং এই কারণে লিয়াকত সাহেব 2 বছরে এই মামলা থেকে বের হয়ে আসতে পারেন। এই ঘটনাটি তৎকালীন বেশ কয়েকটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই ঘটনায় আচা সাহেবও বেশ ঝামেলার শিকার হন। তার এই ঘরসহ সম্পূর্ণ বিল্ডিং থেকেই ভাড়াটিয়ারা চলে যেতে শুরু করে। এলাকার সবাই আচার সাহেব ও তার পরিবারের লোকজনকে এড়িয়ে চলতে শুরু করেন, কারণ প্রতিবেশীদের অনেকেই লিয়াকত সাহেবের পরিবারের সাথে ঘটে যাওয়া এই ঘটনায় অনেক রং মিশিয়ে এলাকায় ছড়িয়ে দেন। এভাবে চলে যায় আরো 1.5 বছর। সময় আস্তে আস্তে সব ক্ষতকে সারিয়ে তোলে। ঠিক তেমনি মানুষও আস্তে আস্তে এই সব ঘটনা ভুলে যেতে থাকেন। এর মাঝে আচার সাহেব পশ্চিম দিকের ঘরগুলোকে রং করে নতুন টাইলস লাগিয়ে বেশ আকর্ষণীয় করে তোলেন এবং ভাড়া দেওয়ার চেষ্টা করতে থাকেন তিনি। লিয়াকত সাহেবের সাথে ঘটে যাওয়া ঘটনাকে তিনি একটি খুনের ঘটনা বলে এলাকায় ছড়াতে থাকেন। আস্তে আস্তে মানুষও তার কথা বিশ্বাস করতে শুরু করে, কারণ লিয়াকত সাহেবের সাথে যে ঘটনা ঘটেছিল তার যে সকল প্রতিবেশী প্রত্যক্ষ করেছিলেন তারা ততদিনে ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গিয়েছিলেন এবং এই সুযোগটাই আচার সাহেব কাজে লাগাতে শুরু করেন। আস্তে আস্তে তার ভবনের ঘরগুলো আবার ভাড়া হতে শুরু করে। নতুন ডেকোরেশনের সাথে আচার সাহেব বাসা ভাড়াও অনেকটা কমিয়ে দেয়, যার কারণে
অল্প কিছুদিন পরেই দেখা যায় শুধু পশ্চিম দিকের ওই ঘরটি ছাড়া বাকি ঘরগুলো ঠিকঠাক ভাড়া হয়ে যায়। ওই বাসাটি শুরুতেই তিনি ভাড়া দেননি, কারণ ওইখানে কেউ মারা গেছে শুনলে কেউ উঠবেন তো না, বরং অন্য বাসাগুলো ভাড়া হবে না। তো যাই হোক, সব ফ্ল্যাট যখন ভাড়া হয়ে যায়, এরপরে তিনি ওই বাসাটি ভাড়া দেওয়ার জন্য আবার সাইনবোর্ড টানান। অনেকেই আসেন বাসা দেখতে, কিন্তু কারো কাছেই বাসার আবহাওয়া ভালো লাগে না। সবাই দেখেন এবং চলে যান। এভাবেই কিছুদিন যাওয়ার পরে আচার সাহেব ভাবলেন তিনি ব্যাচেলর ভাড়া দিয়ে দেবেন, এবং কিছুদিনের মধ্যেই 4 জন চাকরিজীবী ব্যাচেলর বাসাটা ভাড়া নিয়ে নেয়। 4 জনের ভেতরে 3 জন সারাদিন কাজে বাইরে থাকতো, রাতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ত। কিন্তু তাদের মধ্যে একজন ছিলেন পুলিশ। তার শিফটিং ডিউটির কারণে কখনো দিনে বা কখনো রাতে শিডিউল থাকতো তার। ঘটনার 2য় অধ্যায় সূচনা হয় তার কাছ থেকেই। ঘটনার দিনের সঠিক তারিখ বলা এতদিনে অসম্ভব ব্যাপার, কিন্তু এইটুকু জানা গেছে তখন গরমকাল ছিল। ওই বাসায় ওঠার প্রায় 2 সপ্তাহ পরের ঘটনা। রাতের ডিউটি শেষ করে সকাল 9টা নাগাদ সেই পুলিশ কনস্টেবল রাকিব বাসায় আসেন। গোসল করে তিনি ঘুমোতে চলে যান। উল্লেখ্য, তাদের রান্নাবান্না করার জন্য সকলে বেশ কিছুদিন যাবৎ একজন বুয়া খুঁজছিলেন। এই বাসায় আসলে ওই এলাকার কেউই কাজ করতে চায় না, তাই নিয়ম করে 4 জন একদিন করে রান্না করে খান। যাই হোক, তিনি ঘুমিয়ে পড়েন, কিন্তু কতক্ষণ ঘুমিয়েছেন তিনি বলতে পারেন না। হঠাৎ মশলা বাটার শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি বিছানায় শুয়ে শুয়ে ভাবেন যে মশলা বাটে কে। তারপর তিনি চিন্তা করেন হয়তো অন্য সদস্যরা নতুন বুয়া ঠিক করেছে, সেই হয়তো কাজ করছে। এটা সেটা ভাবতে ভাবতেই তিনি আবারও ঘুমিয়ে পড়েন, এবং ঘুমের মধ্যেই তিনি স্বপ্ন দেখেন তিনি তার বিছানায় শুয়ে আছেন, আর তার খাটের পাশে দাঁড়িয়ে সাদা কাপড় পরা অনেক নারী পুরুষ নিজেদের মধ্যে কথা বলছে। তাকে উঠে বসতে দেখে তারা সকলে কথা থামিয়ে তার দিকে একসাথে ঘুরে তাকান, এবং একসাথে সবাই বলে ওঠে, রাকিব, এখনো ঘুমাচ্ছ? আসো, ভেতরের ঘরে সবাই অপেক্ষা করছে। এইটা বলেই তাদের ভেতর থেকে একজন নারী তার হাত ধরে বিছানা থেকে টেনে নামিয়ে ভেতরের রুমে হাত ধরে নিয়ে যায়। সেই রুমে ঢুকেই রাকিব সাহেব ভয়ানক রকমের ভয় পেয়ে যান। তিনি দেখেন রুমের ভেতরে সিলিং ফ্যান থেকে তার 3 জন রুমমেটের মৃতদেহ ফাঁসি দেওয়া অবস্থায় সিলিং থেকে ঝুলে আছে। এইটা দেখে ঘুমের ভেতরেই তিনি চিৎকার দিয়ে ওঠেন। ঘুম ভেঙে যায় তার। রাকিব সাহেব বেশ সাহসী মানুষ ছিলেন। তিনি এটাকে নিছক স্বপ্ন ভেবে বিছানা থেকে নেমে বাথরুমের দিকে যান একটু ফ্রেশ হওয়ার জন্য। বাথরুম এবং রান্নাঘর পাশাপাশি ছিল। বাথরুমে প্রবেশ করে তিনি যখন হাত মুখ ধুচ্ছেন, তখন শুনতে পান রান্নাঘরের ভেতরে কারা যেন ফিস ফিস করে কথা বলছে। তিনি হাত মুখ ধুয়ে বের হয়ে রান্নাঘরের দিকে উকি দেন। তিনি দেখেন সেখানে কেউ নেই। এরপরে নিজের খাবার খেয়ে তিনি বাসা থেকে বের হয়ে যান। নিছক মনের ভুল ভেবে এই সব টুকটাক বিষয় নিয়ে খুব বেশি আর চিন্তা ভাবনা করেন না তিনি। সন্ধ্যার দিকে তার 2 জন রুমমেট কাছ থেকে ফিরে আসেন। তাদের নাম যথাক্রমে মুবিন ও সিরাজ। তারা 2 জন একই কোম্পানিতে কাজ করত। তারা কাজ থেকে ফিরে আসার পর রাকিব তাদেরকে জিজ্ঞাসা করে যে রান্নার জন্য নতুন বুয়া নিয়োগ দিয়েছে কিনা। উত্তরে মুবিন বলে, না ভাই, এখনো পাইনি। আজ সকালে আমি রান্না করে গিয়েছি। কেন, আপনার খাবার কি কম পড়েছে? রাকিব বলে, না ভাই, তা না। আজ সকালে এসে যখন আমি ঘুমাই তখন মশলা বাটার শব্দ শুনেছি, তাই জিজ্ঞেস করলাম। হয়তো আমার মনের ভুল। আমি কাজে যাচ্ছি, আপনারা থাকেন। এইটুকু বলে রাকিব সাহেব তার কাজে চলে যান। ওই স্বপ্নের ব্যাপারটা তিনি আর কাউকে জানালেন না।
তাদের চতুর্থ যে সদস্য ছিল তার নাম সিফাত। তিনি কাজ থেকে ফিরে আসলে তিনজন মিলে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ তাস খেলে তারা শুয়ে পড়েন। চারজনের মধ্যে সামনের রুম রাকিব সাহেব এবং সিফাত সাহেব শেয়ার করে থাকেন, বাকি দুইজন ভেতরের রুমে থাকেন। রাকিব সাহেব না থাকলে তিনি একাই থাকেন সামনের রুমে। সবার খাট আলাদা। সেদিন রাতের কথা, সিফাত সাহেবের খুব পানি তৃষ্ণা পায়। তিনি ঘুম থেকে উঠে পানি পান করার উদ্দেশ্যে খাটের উপরে উঠে বসেন। তার মাথার পাশে রাখা জগ থেকে তিনি পানি ঢেলে খান এবং তিনি শুয়ে পড়তে যান। এমন সময় পাশের বেডে তার চোখ পড়ে। তিনি দেখেন কাঁথা মুড়ি দিয়ে কে যেন শুয়ে আছে। সিফাত সাহেব একজন আরেকজনের বেড ব্যবহার করবে এই জিনিসটা পছন্দ করতেন না। তিনি আবছা অন্ধকারে কে যে ঘুমাচ্ছে সেটা তিনি বুঝতে পারছিলেন না। কে ঘুমাচ্ছে সেটা দেখার জন্য তিনি রুমের অন্য পাশে থাকা লাইটের সুইচটি অন করতে উঠে পড়েন। বিছানা থেকে নেমে লাইটের কাছে গেছেন, এমন সময় ওই পাশের খাট থেকে কর্কশ কণ্ঠে কে যেন বলে ওঠে, বাতি জ্বালাস না, ভয় পাবি। উনি এটা শুনে ঘুরে ওই খাটের দিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে দেখেন ওখানে কেউ নেই। কিন্তু আবছা অন্ধকারে দেখতে পান তার খাটের উপরে কাঁথামুড়ি দিয়ে কে জানি দাঁড়িয়ে আছে। তিনি প্রচণ্ড ভয়ে দ্রুত লাইটের সুইচ অন করে আবার ঘুরে তাকিয়ে দেখেন খাটে কেউ নেই। তার রুমমেট অন্য দুজন তাদের রুমে আছে কিনা এটা চেক না করেই তিনি ধরে নেন হয়তো তারা তার সাথে মজা করছে। এইটা ভেবে তিনি নিজের খাটের কাছে গিয়ে নিচু হয়ে খাটের নিচের দিকটায় দেখতে যান। এমন সময় ঘটে ভয়ানক এক ঘটনা। তিনি নিচু হতেই কে যেন লাইটের সুইচ অফ করে দেয়। সাথে সাথে ওনার মনে হয় 4 থেকে 5 জন লোক ওনাকে পেছন থেকে ঘিরে ফেলে। উনি মাথা উঠিয়ে দেখতে যাবেন, এমন সময় একজন ওনার চুল ধরে মাটি থেকে প্রায় 2 ফুটের মতো উপরে তুলে ফেলে এবং অন্যান্য যারা ছিল তারা ওনাকে আক্রোশ নিয়ে খুব মারধর করতে থাকে। উনি মার খাচ্ছিলেন ঠিকই, কিন্তু ওনার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না, কারণ লোমশ একটি হাত ওনার মুখ চেপে ধরেছিল। এভাবে মারতে থাকার সময় হুটুপুটিতে ওনার পায়ে লেগে ওনার মাথার কাছে যে জগটি ছিল সেটি ফ্লোরে পড়ে শব্দ করে ভেঙে যায়। এই শব্দটুকুই সেদিন তার জীবন বাঁচায়। শব্দ শুনে অপর রুমে ঘুমিয়ে থাকা মুবিন এবং সিরাজ সাহেবের ঘুম ভেঙে যায়। তারা ওঠেন এবং রুমের বাতি জ্বালান এবং দৌড়ে সামনে রুমে আসেন। এসেই এই ভয়ানক দৃশ্য তারা দেখতে পান। রুমের ভেতর থেকে আসা অল্প আলোতে তাদের চেহারা দেখতে পাচ্ছিলেন না, কিন্তু এইটা বোঝা যাচ্ছিল তারা এখন মার বন্ধ করে মাথা ঘুরে ওনাদের দিকে তাকিয়ে আছে। সিরাজ সাহেব ভয়ে প্রথমে চিৎকার দিয়ে ওঠেন। তার চিৎকারের শব্দে বা যে কারণেই হোক অবয়বগুলো সিফাত সাহেবকে ছেড়ে দিয়ে শূন্যে ভাসতে ভাসতে ঘরের ছিলিং ফুঁড়ে উপরে চলে যায়। ততক্ষণে মারাত্মক ভয় ও মার খেয়ে সিফাত সাহেব অজ্ঞান হয়ে যান। সিরাজ সাহেব ও মুবিন সাহেব দৌড়ে ওনার কাছে আসেন এবং দ্রুত দরজা খুলে ওনাকে নিয়ে বাইরে বের হয়ে যান। ওনাদের চিৎকার আর চেঁচামেচিতে আশেপাশে মানুষজন বের হয়ে আসে। আগের কোনো ভাড়াটিয়ারা নিচতলায় তখন আর ছিল না। তখনকার সময়ে ব্যাচেলরদের সাথে খুব একটা আন্তরিক ছিলেন না তারা, তাই অল্প স্বল্প কথা জিজ্ঞেস করে যে যার বাসায় চলে যান। ঘর তালা দিয়ে সিফাত সাহেবকে নিয়ে স্থানীয় একটি হাসপাতালে চলে যান তারা। আর তেমন কিছুই হয়নি। আনুমানিক সকাল 9টায় রাকিব সাহেব কাজ থেকে ফিরে আসেন। ফিরে এসে তিনি যখন আশেপাশের মানুষদের কাছ থেকে সিফাত সাহেবের কথা জানতে পারেন, তিনি বেশ অবাক হয়ে যান। যদিও আশেপাশের মানুষ কি হয়েছে সেটা বলতে পারেনি। আশেপাশের লোকজন রাকিব সাহেবকে বলে তারা হয়তো নেশা করে উল্টোপাল্টা কিছু বলছে। রাকিব সাহেব তার রুমমেটদের চেনেন, তাই ওনাদের কথায় কান না দিয়ে নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ঘরে প্রবেশ করেন
এবং গোসলের উদ্দেশ্যে বাথরুমে চলে যান। বাথরুমের কল ছেড়ে তিনি বের হয়ে আসেন, কারণ রান্নার জোগাড়ে আজ কেউ নেই। আজ নিজেকে রান্না করে খেতে হবে। রান্নাঘর এবং বাথরুম ছিল পাশাপাশি। রান্নাঘরে এসে কি আছে সেটা তিনি দেখছিলেন। এমন সময় তার কাছে মনে হলো বাথরুমের পানির শব্দ তিনি পাচ্ছেন না। তিনি উঠে বাথরুমে গিয়ে দেখেন কলটি বন্ধ। তিনি ভাবেন হয়তো তিনি মনের ভুলে বন্ধ করে দিয়েছেন। তিনি কি করেন, আবার কলটি চালু করে ফিরে আসেন। এবার তিনি স্পষ্ট শুনতে পান কেউ কল ঘুরিয়ে বন্ধ করে দিচ্ছে। সাথে সাথে উঠে বাথরুমে উকি দিয়ে তিনি কিছুই দেখতে পান না, শুধু কলটি বন্ধ পেয়েছেন। তিনি আবার পানির কল ছেড়ে পেছনে ঘুরতেই দেখতে পান সাদা আলখল্লা পোড়া মুখ নিয়ে লম্বা একটি অবয়ব তার সামনে দাঁড়িয়ে আছে। অবয়বটি তাকে ভয়ঙ্কর কর্কশ গলায় বলে ওঠে, আমাদের কবরের উপরে কেউ থাকতে পারবে না। এইটা বলেই প্রচন্ড একটি চড় দিয়ে উপরে উঠে মিলিয়ে যায়। ভয়ানক মারাত্মক ব্যথায় কোকাতে কোকাতে তিনি বাথরুম থেকে বের হয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে যান। বাইরে এসে নিজের কানে হাত দিয়ে দেখেন কান দিয়ে রক্ত পড়ছে। দেরি না করে তাড়াতাড়ি কোনো মতে ঘর তালা দিয়ে তিনি ডাক্তারের কাছে যান। কিন্তু স্থানীয় ডাক্তার কিছু করতে না পারায় আবার পাশের এক হাসপাতালে তাকে যেতে হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার জানায় তার কানের পর্দা ফেটে গেছে। সাবধানে থাকতে হবে এখন থেকে। ওষুধ দিয়ে দেন তারা। ওষুধ নিয়ে বের হয়ে আসছেন, এমন সময় সিরাজ সাহেবকে হাসপাতালের নিচে দেখতে পান। রাকিব সাহেব সব খুলে বলেন তাকে। তিনিও রাতের সব ঘটনা রাকিব সাহেবকে খুলে বলেন। এরপরে তারা দুজন হাসপাতালে অবস্থানরত আরেক সদস্য মুবিন সাহেবকে সাথে নিয়ে ফিরে আসেন বাসায়। নিজেদের বাসায় না গিয়ে তারা বাড়িওয়ালার বাসায় যায়। বাড়িওয়ালাকে চেপে ধরতেই তিনি আস্তে আস্তে সবকিছু বলেন। তার বাবার বলা কথা, ওই বাসায় মা মেয়ের রহস্যজনক মৃত্যুর কথা সবকিছু বলেন। এইসব কথা তাদের কাছে গোপন করার কারণে রাকিব সাহেবের প্রচন্ড রাগ হয়। তিনি আসাদ সাহেবকে সজোরে একটি চর বসিয়ে দেন এবং সবাইকে নিয়ে বের হয়ে আসেন। আরো কিছু লোকজন সাথে নিয়ে নিজেদের প্রয়োজনীয় জিনিস নিয়ে সেদিন সন্ধ্যায় বাসা ছেড়ে দেন। কিছুদিন পরে এসে যার যার জিনিস নিয়ে অন্যত্র চলে যায়। এরপরে আর ওই বাসাটি আসাদ সাহেব ভাড়া দিতে পারেননি। যারাই বাসা দেখতে আসে তারা সকলেই স্বপ্নে উল্টোপাল্টা জিনিস দেখত এবং পরে আর কেউ বাসায় উঠত না। এভাবে বাসা দেখতে আসে, কিন্তু ভাড়া হচ্ছে না দেখে আসাদ সাহেব ওই বাসাটি আর ভাড়া দেবেন না বলে মনে স্থির করেন। বর্তমানে বাসাটি স্টোররুম হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু এখনো রাতে ওই বাসার পাশের বাসায় যারা থাকেন তারা মাঝে মাঝে চিৎকার করে কান্নার শব্দ পান। ভেতরে অনুষ্ঠান হচ্ছে এমন রান্নাবান্নার শব্দ পান। মাঝে মাঝে শুনতে পান নুপুর পরে কারা যেন নৃত্য করছে। তবে এই সবকিছুই শোনা যায় গভীর রাতে। হয়তো কোনোদিন আমরা জানতে পারবো সেই বাসায় লুকায়িত রহস্য, হয়তো কোনোদিন পারবো না। তবে আমি মনে করি কিছু রহস্য গোপন থাকাই ভালো। সব রহস্যের সমাধান হয়ে গেলে রহস্য বলতে তো কিছুই থাকবে না। প্রিয় লিসেনার্স, অনেক অনেক ধন্যবাদ জুবায়ের ইসলাম ভাইকে এত সুন্দর একটি ঘটনা আমাদের লিখে পাঠানোর জন্য। প্রিয় লিসেনার্স, মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। আজকের এই ভয়ানক বাড়ি নিয়ে এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।